সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 5 তারিখের পরে, অর্থাৎ গতকাল 5 তারিখ চলে গেছে, 5 তারিখের পরে একটা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা গোটা বিষয়টা দেখবে। পরবর্তী সময় মানে 25% দিয়ে দেওয়ার পরে ধাপে কি করে দেওয়া যায় সেই সংক্রান্ত বিষয়ে তারা বসবেন। কিন্তু প্রাথমিকভাবে 25% দিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারকে। এখনো পর্যন্ত সে ব্যাপারে রাজ্য সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে? খুব তাড়াতাড়ি এটা দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট 25%, কিন্তু রাজ্য সরকারের তরফে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 5 তারিখ কেটে গেছে, সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছে তারা বসবে, সেই কমিটির প্রতিনিধিরা বসে পরবর্তী যে বকেয়াগুলো সেগুলো কিভাবে ধাপে ধাপে দেওয়া যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এমনটাই ঠিক ছিল। কিন্তু এখনো পর্যন্ত আমরা যে জানতে পারছি যে প্রথম যে নির্দেশটা সুপ্রিম কোর্ট দিয়েছিল যে অবিলম্বে 25% দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে, সেই ব্যাপারেই রাজ্য সরকার এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। ইমিডিয়েট কিংবা তাৎক্ষণিকতার ভিত্তিতে যে সিদ্ধান্ত নেবার কথা সেই সিদ্ধান্ত রাজ্য সরকার এখনো নিয়ে উঠতে পারেনি। কোথায় যাচ্ছে গোটা বিষয়টা? সংশয় সন্দেহ এখনো থাকছে। সুপ্রিম কোর্টের রায় কি মানবে রাজ্য সরকার? এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় আদৌ মানবে তো রাজ্য সরকার? রাজ্য সরকারের মতিগতি কোন দিকে যাচ্ছে? এত বড় একটা চূড়ান্ত রায়, তারপরেও কিভাবে সেটাকে উপেক্ষা করে যাচ্ছে রাজ্যের শাসক দল বা রাজ্য সরকার, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা ঠিক এই বিষয়টার উপরেই আলোচনা করব। কনফেডারেশন পক্ষ থেকে যারা লড়াইতে ছিলেন, যারা আইনি লড়াইটা লড়েছেন দীর্ঘদিন ধরে, সেই সংগঠনের সভাপতি এবং সম্পাদক দুজনেই আজ আমার সঙ্গে রয়েছেন। শ্যামল কুমার মিত্র এবং মলয় মুখোপাধ্যায় দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন। আমরা ওনাদের কাছে জানতে চাইবো যে গোটা বিষয়টা কোথায় দাঁড়িয়ে রইল। মলয় বাবুর কাছে জানতে চাই, মলয় বাবু, আজকের পরে আপনি, যতদূর আমি জানি আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে আপনি আজকে গোটা বিষয়টা সম্পর্কে জানতে, মানে আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনার যে আইনজীবী তাদের সঙ্গে কথা বলবেন, তারা জানাবে যে কি হলো। 5 তারিখ কেটে গেল, এখনো পর্যন্ত প্রাথমিক যে দিয়ে দেওয়ার কথা সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না। আপনারা কি কথা বলেছেন আপনাদের আইনজীবীর সঙ্গে? আপনি বলছেন যে আজকে আপনার কথা বলার একটা অবকাশ তৈরি হবে। ঠিকই, আমি আপনি যখন বলেছিলেন আমি বলেছিলাম যে আজকে হয়তো আমি বসতে পারবো না, কারণ আমি হাইকোর্টের দিকে যাচ্ছি আর কি। আমরা বিকাশ বাবুও ছিল, ফিরদৌস্তামিও ছিল। এখন অ্যাকচুয়ালি আপনার হোলি উপলক্ষে সুপ্রিম কোর্ট 4, 5, 6, 7 মানে আগামীকাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ। তবে সুপ্রিম কোর্টের সঙ্গে এই যে ডিএ যে দেওয়ার ব্যাপারটা কোনো সম্পৃক্ত নেই এখনো পর্যন্ত। আমরা কন্টেম্পটা আগে করেছি, কন্টেমের ডায়েরি নাম্বার পড়ে গেছে, আমরা এগুলো জানি। সরকার সত্যি কথা বলতে এখনো হাত গুটিয়ে বসে আছে, মানে কোনো ইনফরমেশন আমরা জানতে পারছি না। গত 5ই ফেব্রুয়ারি ডিএ রায়টা প্রকাশ পেয়েছিল এবং সেখানে গত জুন 25 যে যখন বলেছিল যে 25% ডিএ 6 সপ্তাহের মধ্যে আপনাদেরকে মিটিয়ে দিতে হবে, কিন্তু সরকার তা না মিটিয়ে একটা এমএ পিটিশন করেছিল আর আমরা করেছিলাম কন্টেম্প পিটিশন। সেটাই আপনার তখন তাদের কাছে জিজ্ঞাসা করাতে বলেছিল সরকার, ওই এমএতেই বলা ছিল যে 25% যে এখন এই মুহূর্তে দিয়ে দেব, তাহলে মামলাটা তো শেষ হয়নি। আমরা যদি, অর্থাৎ সরকার যদি জিতে যায় তাহলে তো সরকারের কাছ থেকে এই যে কর্মচারীদের কাছ থেকে সেই টাকাটা রিটার্ন পাওয়া খুব দুষ্কর হবে। আমরা সুপ্রিম কোর্টে এই টাকাটা জমা রাখতে চাই। এই যে সেই অর্ডারটা কোর্ট করেই কিন্তু এই যে 5ই ফেব্রুয়ারি যে রায়টা দিয়েছে সেখানে 25% ইমিডিয়েট এফেক্ট কথাটা বলেছে, কারণ সরকারের কাছে টাকা আছে, সরকারই বলেছে। সরকার বলেছে আমরা যদি এখন 25% মানে 25% এখনই দিয়ে দিতে পারি, কিন্তু তবু যদি আমরা জিতে যাই তাহলে তো টাকাটা আবার কর্মচারীদের পক্ষ থেকে অসুবিধা। তাই বলেছে যে
ইমিডিয়েট এফেক্ট। আর একটা কমিটি করেছে, আর আমি কমিটিগুলোর নাম বলে আর সময় নষ্ট করতে চাই না। কমিটি সেক্ষেত্রে বলেছে যে 6 তারিখে পরবর্তী যে ইনস্টলমেন্টটা, মানে আজকের কথা বলছি, আজকে যে কত শতাংশ ইনস্টলমেন্ট ওই 31শে মার্চের মধ্যে দেবে সেটা আজকে ঘোষণা করার কথা, কিন্তু আজকে সেটা আমরা কিছুই জানতে পারলাম না। আমরা শুনছি যে ভার্চুয়াল সভা হয়েছে, কিন্তু এই কথাটা তো আমাদের কোনো সত্যতা আমরা খুঁজে পাইনি। তাই আমরা কিন্তু প্রকাশ্যে যে ভার্চুয়াল সভা হয়েছে সরকারের সঙ্গে, সরকার কি করতে চলেছে, এগুলো কানাঘুষোতে শুনলে পরেও আমাদের আইটিবিরাও বলেছে দেখো এইসব বার্তা তোমরা দিতে যাবে না, যেহেতু এই যে সভা, এই যে সরকারকে বলেছে হাই পাওয়ার কমিটি তাদের সঙ্গে কথা বলতে, সেটা প্রকাশ্যে কথা বলবে না ভার্চুয়াল কথা বলবে সেটা কিন্তু অর্ডারে উল্লেখ নেই। তাই যেভাবেই করুক না কেন, তোমাদের দরকার যে ডিএটা ছিল কি, হ্যাঁ ডিএটা দেয়নি, 6 তারিখ কোনো ইনস্টলমেন্ট ঘোষণা করেনি, কন্টেম করা হয়ে গেছে, সোমবার দিন পোস্ট খুলবে। আমরা যত তাড়াতাড়ি, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে আইনজীবী বলছে যত তাড়াতাড়ি সম্ভব এই কন্টেম পিটিশনটা মুভ করার জন্য আমরা অগ্রসর হচ্ছি। এইটা হচ্ছে মূল। দেখুন ব্যাপারটা কি, যে এই দেশের যে গণতন্ত্র বলুন, আইন বলুন, আদালত বলুন, সংবিধান বলুন, সব কি একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে? একটা রাজ্য সরকার, সর্বোচ্চ আদালত যেখানে আপনার নির্দেশ দিতে, সেখানে এত বড় ঔদ্ধত্য, এত বড় তেজ এই সরকার দেখাতে পারে? ভাবলে আমাদের অবাক হতে হয়। কর্মচারী সমাজ দেখুন বারবার, এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি অজস্র ফোন আসছে, আমার কেটে দিতে হচ্ছে, কারণ কর্মচারী সমাজ জানতে চাইবে, এটা তো নিয়ম। আমরা যদি তাদেরকে যদি ফোনটা ধরে অন্তত এই কথাটা, আপনাকে এই কথাটা বলছি সেটা যদি না বলি, তাহলে বলবে দেখো এত বড় মামলা, আমরা তো একটু জানতে চাইছি, মামাই বাবু অনেক কিছু জানে। সেই কারণেই আপনিও যখন বলেন আমরা আসি, এসে এই বার্তাটা তুলে দিই। এখন ঘটনাটা হলো, যে এটা আসলেও বলেছে, বিদ্যুৎ বলেছে, আলাদা করে চিন্তা করার কোনো জায়গায় নেই, সরকারকে দিয়ে দিতে হবে দিতে হবে দিতে হবে, দুদিন দেরি হচ্ছে, কঠোর কিন্তু কঠোর থেকে কঠোরতম কিন্তু সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্ত নিতে চলেছে তার মূল কারণ হচ্ছে এই যে হাই পাওয়ার কমিটি। হাই পাওয়ার কমিটি, হ্যাঁ আমিও এটা সত্যতা না বিচার করলেও এতদিন নিশ্চয়ই হাই পাওয়ার কমিটি বসে নেই, তারা নিশ্চয়ই কাজ শুরু করে দিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। আমরা কর্মচারী সমাজ, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে বলবো যে দেখুন এই সরকার, তাদের আমরা কিভাবে সৈনিক করব বলুন? আমরা তো গিয়ে মানে ধরুন বিধানসভা ভাঙচুর করতে পারি, আমরা তো গিয়ে নবান্ন ভাঙচুর করতে পারবো না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই আন্দোলন করতে পারি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আইনে আন্দোলন করতে পারি। সেক্ষেত্রে তাতেও যদি সরকার কর্ণপাত না করে, আমরা তাহলে কোথায় যাব কোথায় যাব বলুন? এইটাই ব্যাপার, যেটা হচ্ছে রাজ্য সরকার। দেখুন আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে গিয়েছিল এসআইআর এর জন্য, তিনি গিয়ে এসআইআর এখন তারা মানে দেখভাল করছে, একদম বিচারপতিরা আজকে ভিন রাজ্য থেকে বিচারপতিকে নিয়ে এসছে, তবুও তিনি বিচারপতিরা যেই মামলা নিয়েছে তারা তিনি এখন রাজনৈতিক ভাবে সেটা নিয়ে ধর্ণা করছে। সে করুক, সেটা বিরোধী রাজনৈতিক দলগুলো বুঝবে, কিন্তু আমাদের দিয়েটা কোথায় গেল? আমাদের দিয়েটা, তাই বলছি সরকারকে এখনো সময় আছে, না হলে কিন্তু চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি তাদের কিন্তু হাত করা পড়বে, সেটা কিন্তু ভালো হবে না। আমি শ্যামল বাবুর কাছে আসি। শ্যামল বাবু, আপনার পর্যবেক্ষণ কি? মলয়বাবু বলে দিলেন, অসংখ্য ফোন আসছে আপনার কাছে, নিশ্চয়ই বিভিন্ন জন জানতে চাইছে, কারণ আপনারাই তো মূলত লড়াইটা লড়ছেন। আপনার কাছেও আপনার সহকর্মী যারা, বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত, তারা বারবার ফোন করছেন। সংশয়টা তো তৈরি হচ্ছে, মানে কোথাও একটা সমস্যা হচ্ছে, মানে এখনো পর্যন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, গত কয়েকদিনে বিশেষত কালকে এবং আজকে অসংখ্য ফোন পাচ্ছি। এখন তাদেরকে কি জবাব দেব? আমাদের
পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কোন ধরনের মানুষ তা কিন্তু আজকে উনি একটা ধর্ণা করছেন এসআইআর এর বিরুদ্ধে, এবং এসআইআর এর যেসব নাম বাদ গেছে ইত্যাদি ইত্যাদি। এখন এই বিষয়টার মধ্যে আমি যাব না, কিন্তু ওই ধর্ণা মঞ্চে পার্শ্ব শিক্ষকদের একটি সংগঠন, তাদের কিছু কর্মচারী তারা এসেছিলেন তাদের দাবিটা বলতে। তারা দীর্ঘদিন ধরে শিক্ষকের কাজ করছেন, কিন্তু শিক্ষকের বেতনটা পাচ্ছেন না। তাদের নামমাত্র একটা বেতন দিয়ে বছরের পর বছর এই সরকার কাজ করিয়ে নিচ্ছে। এখন একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার, তার মুখ্যমন্ত্রী তিনি 2 মিনিট তাদের ডেকে মঞ্চে ডেকে নিয়ে বলবেন আপনাদের দাবিটা কি বলুন, আমি শুনছি। দাবিটা শুনে বলবেন ঠিক আছে আপনাদের দাবি শুনলাম, আমি কতটা পারি দেখছি। তিনি কিন্তু সেই জায়গায় যাননি। তিনি পুলিশকে বলছেন এদের সরিয়ে দাও, এবং তাদেরকে বলছেন যে তোমরা অমুক রাজনৈতিক দলের হয়ে এসেছো ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ শ্রমিক কর্মচারীদের সম্পর্কে এই মুখ্যমন্ত্রীর মনোভাবটা এই ঘটনা দিয়ে কিন্তু স্পষ্ট। এর আগেও আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী রাজনৈতিক সভায় যখন বিভিন্ন এর বঞ্চিত কর্মচারীরা তারা তাদের দাবির কথা বলতে চেয়েছেন, তখন কিন্তু একই আচরণ করেছেন মুখ্যমন্ত্রী। এখন মুশকিল হচ্ছে যে বাম আমলের সময় একটা স্ট্রাকচার ছিল, আমরা যারা কর্মী সংগঠন করতাম, আমরা মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, বিভিন্ন দপ্তরের মন্ত্রী এবং বিভিন্ন সচিব, মুখ্য সচিব, অর্থ সচিব, এদের সঙ্গে কিন্তু আমরা দেখা করতে পারতাম, এবং দেখা করে আমরা তাদেরকে আমাদের সমস্যার কথাটা বলতে পারতাম। যার ফলে হতো কি তারা তাদের সমস্যা বলতেন, এবং একটা মাঝামাঝি আমাদের কথাও কিছুটা থাকতো তাদের, অর্থাৎ আলোচনার একটা জায়গা কিন্তু পশ্চিম বাংলার কর্মচারী রাজনীতিতে বা কর্মচারী এতে। কিন্তু আজকে 2011-র পর থেকে এই ব্যবস্থাটা পুরো চলে গেছে। অর্থাৎ সরকারের সঙ্গে কর্মচারীদের বা আধা সরকারি বা যারা চুক্তি নিযুক্ত কর্মী বা বিভিন্ন ক্যাজুয়াল অস্থায়ী কর্মী, তাদের কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। এখন ক্ষোভ বিক্ষোভটা অনেকটাই কমে যায় যদি সরকারের সঙ্গে একটা আলোচনার জায়গা আসে। সেখানে সরকার বলবেন আমার এই অসুবিধে, যেটা আগে হতো। বাম আমলে ডিএ বঞ্চনা ছিল না এমন তো নয়, বাম আমলেও ডিএ বঞ্চনা ছিল, কিন্তু আমরা অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতাম। তিনি বলতেন হ্যাঁ এটা আপনাদের অধিকার, কিন্তু আর্থিক সংকটের জন্য দিতে পারছি না। তা আমরা বলতাম আর্থিক সংকটের কথা বলে আমাদের এই প্রাপ্যটা আটকে দিলে হবে? আমাদেরও তো এই মূল্যবৃদ্ধির বাজারে সংসার চালাতে হয়। তা অর্থমন্ত্রী বলতেন হ্যাঁ আমি খুব গভীরভাবে চিন্তা করছি, আমি দেখছি কি করা যায়, নিশ্চয়ই একটা ব্যবস্থা বেরিয়ে আসবে। তারপরে হয়তো আমরা দেখতাম যে কয়েকটি মহার্ঘ ভাতা ঘোষণা হতো। এখন এই প্রক্রিয়াটা এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই সরকার একটা মানে শ্রমিক কর্মচারীদের সম্পর্কে একটা এমন অবস্থানে গেছেন যে তারা যেন তার ব্যক্তিগত জমিদারির প্রজা, তিনি যেরকম দয়া করে ছুঁড়ে দেবেন সেইটা তারা নেবে, এবং সেইটা নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হবে। তাদের কোনো বক্তব্য জানানো যাবে না, তাদের কোনো বক্তব্য প্রশাসন শুনবে না। এখন সারা ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সরকার আছে, বিভিন্ন রাজ্যে, কেন্দ্রে, কিন্তু সেই সব জায়গায় এই পরিস্থিতিটা কিন্তু নেই। সর্বত্র কিন্তু একটা জয়েন্ট কনসালটেটিভ কমিটি আছে, সেখানে কর্মী পক্ষ, কর্মী সংগঠন এবং সরকার পক্ষ তারা পারস্পরিক আলাপ আলোচনা করেন। সেখানে তাদের সব দাবি মিটে যায় এরকম ব্যাপার নয়, কিন্তু কর্মীরা এইটা অন্তত বোঝেন যে না, সরকার আমাদের দাবিটা শুনছেন, আমাদের সঙ্গে কথা বলছেন এবং একটা চেষ্টা করছেন। পশ্চিমবাংলায় এটার বড় অভাব।